হ্যালো ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য অনলাইনে আয়কর রিটার্ন সাবমিশনের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয়। এই সিরিজ অফ ভিডিওর ইতিমধ্যে আমরা আলোচনা করেছি অ্যাসেসমেন্ট ট্যাব অর্থাৎ ফার্স্ট যে ২টা ফেজ আছে ওই পেজগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে, অর্থাৎ সেটার বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার যে বেতন খাতে আয় রয়েছে ওই বেতন খাতের আয়ের ডিটেলস আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। এছাড়া আমরা ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ আপনার যদি রেন্টাল ইনকাম থাকে রেন্টাল ইনকামের ডিটেলসও আমরা আলোচনা করেছি আরেকটা ভিডিওতে। আর ইনকাম ফ্রম এগ্রিকালচার নিয়েও আমাদের একটা ভিডিও আছে এবং আছে ইনকাম ফ্রম বিজনেস নিয়ে, অর্থাৎ আমরা সবগুলো ইনকামের হেড নিয়ে আলোচনা করতেছি। সো আপনি যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন বা আগের যে কোনো ইনকামের হেড নিয়ে যদি আপনার জানার দরকার হয় আপনি রেসপেক্টিভ ভিডিওটা দেখতে পারেন। সো সিকোয়েন্স অনুসারে আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয়। সো মূলধনী আয় আপনি কিভাবে অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন সেটার বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। চলেন শুরু করি। সো অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের জন্য আপনাকে অবশ্যই অনলাইনের যে রিটার্ন পোর্টাল আছে সেখানে আপনার অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে আসবে। এখান থেকে আমরা রেগুলারি রিটার্নে যাচ্ছি, দেন রেগুলারি রিটার্ন থেকে আমরা শুধুমাত্র ক্যাপিটাল গেইন অর্থাৎ হেডস অফ ইনকামের মধ্যে শুধুমাত্র ক্যাপিটাল গেইনটা আমরা সিলেক্ট করেছি, কারণ আমাদের আজকের আলোচনাটা হচ্ছে ক্যাপিটাল গেইন নিয়ে। দেন পরের পেজে আমরা কোনো কিছুই চেঞ্জ করতেছি না, আপনাদের জন্য অ্যাপ্লিকেবল জিনিসটা আপনারা চেঞ্জ করে নিয়েন। আমরা কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাচ্ছি। সো দেখেন নেক্সট পেজে আসার পরে এরকম একটা হেড আমার দেখাচ্ছে, মানে ইনকামের অধীনে শুধুমাত্র একটা হেডই দেখাচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন, কারণ আমরা শুধুমাত্র ক্যাপিটাল গেইনই সিলেক্ট করেছি। সো দেখেন আপনাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে ক্যাপিটাল গেইনটা কি জিনিস বা মূলধনী আয়টা কি? মূলধনী আয়টা হচ্ছে এরকম, ধরেন যে আপনি কোনো একটা সম্পত্তি কিনেছেন, সম্পত্তিটা কত লাখ টাকায় কিনেছেন? ১০ লাখ টাকায় কিনেছেন। এই মূলধনী সম্পত্তিটা এখন আপনি ১২ লাখ টাকায় বিক্রি করলেন, তাহলে আপনি যে ২ লাখ টাকা বেশি দামে বিক্রি করলেন এই ২ লাখ টাকাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন। অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয় মূল্য থেকে বেশি দামে যখন আপনি বিক্রি করবেন সেটাকে ক্যাপিটাল গেইন বলা হয়। আমাদের দেশের ক্যাপিটাল গেইনের যে উদাহরণটা, সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে জমি বিক্রি বা ফ্ল্যাট বা জায়গা বিক্রি। তো ধরেন যে আপনি একটা জমি ১০ লাখ টাকায় কিনেছেন, এখন ১২ লাখ টাকা বা ১৫ লাখ টাকা বা ১৬ লাখ টাকায় বিক্রি করতেছেন। কারণ আমাদের দেশে জমিগুলোর অ্যাপ্রিসিয়েশন হয়, বছর বছর দাম বাড়ে। তাহলে এই জমি বিক্রয়ের টাকাটা ক্যাপিটাল গেইন ইনকামে দেখাইতে হয়। আর একটা কমন এক্সাম্পল হলো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটটা বাই নেচারই ক্যাপিটাল গেইন, মানে আপনার যদি কোনো ধরনের ইনকাম হয় তাহলে ক্যাপিটাল গেইনই হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি একটু খেয়াল করেন, ধরেন যে আপনি কোনো একটা শেয়ার ২০ টাকা দিয়ে আজকে কিনলেন, কালকে এটা মানে কিছুদিন পরে এটার দাম বেড়ে ২৪ টাকা হয়ে গেল, আপনি বিক্রি করে দিলেন। তাহলে দেখেন আপনি যে কস্ট প্রাইসের মানে ২০ টাকা থেকে বেশি দামেই তো বিক্রি করেছেন, এই যে ৪ টাকা কি হয়েছে, ৪ টাকা আপনার ক্যাপিটাল গেইন হিসেবে আসবে। এখন দেখেন আপনার মনে হইতে পারে যে আমার একটা বিজনেস আছে, আমি একটা ট্রেডিং বিজনেস করি, আমি কোথাও থেকে ১০০ টাকায় একটা পণ্য নিয়ে এসে ১২৩ টাকায় বিক্রি করি বা ১৩০ টাকায় বিক্রি করি, এখানেও তো আমি বেশি দামে বিক্রি করতেছি, তাহলে এটা ক্যাপিটাল গেইন কেন না? কারণ এটা হচ্ছে আপনার বিজনেস, এটা ইনকাম ফ্রম বিজনেসে যাবে, কারণ এটা হচ্ছে আপনার একটা স্টক, আপনার ইনভেন্টরি, আপনার মজুদ। এটা হচ্ছে আপনি একটা পণ্য নিয়ে আসছেন, পণ্য নিয়ে বিক্রি করতেছেন। আর ক্যাপিটাল গেইন শুধুমাত্র মূলধনী পরিসম্পদের ক্ষেত্রে হয়। তার মানে দেখেন আপনাকে যদি ক্যাপিটাল গেইন বুঝতে হয় আপনাকে মূলধনী পরিসম্পদের ডেফিনেশনটা জানতে হবে। আমাদের দেশের আয়কর আইনের ধারা ২ এর দফা ৭৭ এ মূলধনী পরিসম্পদের ডেফিনেশন দেয়া আছে। এখানে বলতেছে যে যেকোনো ধরনের প্রকৃতির সম্পত্তি আপনার মূলধনী পরিসম্পদ হবে, বা যেকোনো উদ্যোগ বা আন্ডারটেকিং যেটা বলা হয় সেটাও আপনার মানে মূলধনী সম্পত্তি হবে, এবং যেকোনো ধরনের সিকিউরিটিজও মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। তবে এই যে আমি যে কথাটা বললাম যে ব্যবসায়ের উদ্দেশ্যে মজুদ ভোগপণ্য বা কাঁচামাল, আপনি যে পণ্যটা কিনেছেন ব্যবসা করার উদ্দেশ্যে, সেটা আপনার কি হবে না, সেটা মূলধনী পরিসম্পদ হিসেবে গণ্য হবে না, কারণ এটা আপনার ব্যবসায়ের পণ্য। তাহলে এই পণ্যটা বিক্রি করে মানে ব্যবসায়ের জন্য যে পণ্যটা আপনি কিনেছেন সেটা যে বিক্রি করে আপনার যে আয়টা হবে সেটাকে আপনি ক্যাপিটাল গেইন বা মূলধনী আয় বলতে পারবেন না। ক্যাপিটাল গেইনের আরেকটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হচ্ছে ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, অর্থাৎ আপনার ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যদি আপনি কস্ট প্রাইসের বেশি দামে বিক্রি করেন তাহলে ওইখান থেকে যে লাভটা হয় সেটাকে ক্যাপিটাল গেইন বলা যায় না। যেমন আমরা যদি এটা পড়ি, তো দেখেন এখানে যেটা বলা আছে, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক,
স্বর্ণ অলংকার, আসবাবপত্র, ফিকচার বা কারুপণ্য, যন্ত্রপাতি ও যানবাহন যা করদাতা কর্তৃক অথবা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়, তাহলে সেটা কি হবে না, সেটা মানে কি মূলধনী পরিসম্পদ হিসেবে ট্রিট হবে না, কনসিডার করা হবে না। তাহলে এই ধরনের জিনিস যদি আপনি বিক্রি করেন তাহলে সেটা কি হবে না, মূলধনী আয় হিসেবে বিবেচিত হবে না। ধরেন যে আপনার একটা গাড়ি আছে, এই গাড়িটা আপনি বেশি দামে বিক্রি করলেন, যেটা সচরাচর হয়, তো এই 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 লাভটাকে আপনি মূলধনী আয় বলতে পারবেন না। এটা আপনার আয় হয়েছে ডেফিনেটলি, এটা ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে, বাট সেটা ক্যাপিটাল গেইনে আসবে না। সো কোন ধরনের সম্পত্তিগুলোকে আপনি ক্যাপিটাল গেইন বলতে পারবেন আর কোনগুলোকে বলতে পারবেন না, সেটা বিবেচনা করার ক্ষেত্রে ধারা 2 এর দফা 77 অর্থাৎ এই মূলধনী পরিসম্পদের ডেফিনেশনটা আমাদেরকে হেল্প করে। তো আপনার এটা সম্পর্কে আপনাকে একটু আইডিয়া রাখতে হবে। তো চলেন আমরা আমাদের মেইন আলোচনা শুরু করি। তো এখানে দেখেন টাইপস অফ গেইনে যখন আমি ক্লিক করব অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, সবগুলো ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমে কয়েকটা ডিটেলস আলোচনা করব, কারণ পরবর্তী হেডগুলোর ক্ষেত্রে সেম ফিল্ডই অ্যাপ্লিকেবল হয়। যদি কোনো এডিশনাল ফিল্ড থাকে তাহলে ওই হেডগুলা বা ওই ফিল্ডগুলো নিয়ে আমি কথা বলবো না। তাহলে দেখেন এখানে ট্রান্সফার অফ প্রপার্টি আমরা ল্যান্ড সিলেক্ট করেছি, প্রথমটাই হচ্ছে ল্যান্ড। তো আপনি যখন ল্যান্ড বিক্রি করবেন তাহলে ল্যান্ড কি হবে, আপনার একটা ডিডের মাধ্যমে আপনাকে বিক্রি করতে হবে, রাইট? তো প্রথমে আপনাকে ডেসক্রিপশন দেওয়া লাগবে। সে আমি একটা হাইপোথেটিক্যাল ডেসক্রিপশন দিলাম। সো আমাদের ট্রেনিং এর জন্য আমরা একটা ডেসক্রিপশন দিলাম, দেন টোটাল এরিয়া দিলাম সে 10টা, মানে এখানে দুইটা ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে একর আর একটা হচ্ছে ডেসিমেল। আপনি ডেসিমেলে বিক্রি করতে পারেন, আমরা বা একরও বিক্রি করতে পারেন। তো আমরা 10 ডেসিমেল দিলাম। দেন ডেট অফ অ্যাকুইজিশন, এটা ইম্পর্টেন্ট। আপনি এই সম্পত্তিটা অর্থাৎ যে সম্পত্তিটা বা যে ল্যান্ডটা আপনি বিক্রি করতেছেন সেটা আসলে আপনি কবে পেয়েছেন, আপনার কবে আপনি এটা অর্জন করেছেন। তাহলে এখানে দেখেন মানে আপনি কবে এটার ওনার হয়েছেন, এখান থেকে আমরা ডেট অফ অ্যাকুইজিশনটা সিলেক্ট করব। সো আমি দিলাম এটা হচ্ছে 11/2/2022 আমি অ্যাকুইজিশন করেছি। নেক্সট হচ্ছে টিন অফ বায়ার, আপনি যার কাছে বিক্রি করেছেন তার টিন নাম্বারটা এখানে দেওয়া লাগবে। নেক্সট হচ্ছে সেল ডিড নাম্বার, আপনি যে দলিলের মাধ্যমে বিক্রি করেছেন সেই দলিলের নাম্বারটা এখানে দেওয়া লাগবে এবং সেই দলিলের ডেটটা আপনার এখানে ইনপুট করা লাগবে। তো আমরা দলিলের একটা ডেট, হাইপোথেটিক্যাল একটা ডেট দিচ্ছি। নেক্সট হচ্ছে সাব রেজিস্ট্রারের অফিস, যে সাব রেজিস্ট্রারের অফিসের থ্রুতে এটা বিক্রি হয়েছে সেই সাব রেজিস্ট্রার অফিসের নামটা দিবেন। আমরা সেট দিয়ে দিলাম রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস। নেক্সট হচ্ছে সেল ডিড ভ্যালু, যে দলিল মূল্যে আপনি বিক্রি করেছেন, অর্থাৎ আপনি যে দলিলের থ্রুতে বিক্রি করেছেন সেখানে দলিলের যে মূল্যটা আছে সেটা আপনাকে এখানে দেয়া লাগবে। নেক্সট হচ্ছে অ্যাক্সেস অ্যামাউন্ট রিসিভ ওভার ডিড ভ্যালু, এটা আসলে একটা কনসেপচুয়াল জিনিস, আমি এটা একটু পরে আলোচনা করবো। এখানে দেখেন এই কয়টা জিনিস ব্লার হয়ে আছে, আমি এখানে যখনই এক দেবো এগুলা শো করবে, তো আমি এখানে কোনো কিছু দিচ্ছি না। দেন হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন, আপনি এই যে জমিটা বিক্রি করতেছেন সেটা আসলে কত টাকায় আপনি অ্যাকুইজিশন করেছেন। হ্যাঁ, এখন আপনার আমাদের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে 45 লাখ টাকা। এখন দেখেন আপনি জমিটা যদি বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ট্যাক্স ফাইলে আছে, রাইট? ট্যাক্স ফাইলে যে মূল্যে আছে সেই মূল্যটা আপনার এখানে দেয়া লাগবে। নেক্সটটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন বা ট্যাক্স কালেকশনের ডাটা আমাকে ইনপুট করতে হবে, অর্থাৎ জমি বিক্রি করার সময় একটা ট্যাক্সের টাকাও সাথে জমা দিতে হয়, আদারওয়াইজ রেজিস্ট্রেশনটা হয় না। তো ওই যে ট্যাক্সের যে টাকাটা জমা দেওয়া হয়েছে এটা আসলে ট্যাক্স কালেকশন এট সোর্স, এটা আমাদের দেশে সেকশন 125 অনুসারে এবং টিডিএস রুলস 6 অনুসারে এটা দেয়া লাগে। তো আমাদের দেশে যদি আপনি কোনো জমি বিক্রি করতে চান, আপনাকে অ্যাপ্লিকেবল ট্যাক্সটা যদি মানে জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশনই কমপ্লিট হবে না। তো এই ক্ষেত্রে মানে ট্যাক্সটা আসলে জমা দিতে হয়। তো আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম হচ্ছে 3.5 লাখ টাকা ট্যাক্স ডিডাকশন করা হয়েছে, এটা আসলে ট্যাক্স ডিডাকশন না, এটা ট্যাক্স কালেকশনই হয়। আমরা 3.5 লাখ টাকা দিলাম, আর এটা আমাদের দেশে বর্তমান হচ্ছে সেকশন 125 এবং টিডিএস রুলস 6 অনুসারে, মানে 2024 সালে টিডিএস রুলস 6 অনুসারে এটা সরকার কালেক্ট করে। তো এটা কিভাবে, এটা আবার আপনি পরবর্তীতে ক্লেম করা লাগবে আপনাকে, এই যে ট্যাক্স পেমেন্টের এখানে গিয়ে আপনি আবার এই টাকাটা ক্লেম করতে পারবেন। তো কিভাবে ক্লেম করবেন সেটা আমরা ভিডিও শেষে দেখাবো। তো দেখেন আমাদের ডেটা ইনপুট করা হয়ে গেছে। তো আমরা মোটের ওপর যদি বলি, আমরা 70 লাখ টাকায় একটা সম্পত্তি বিক্রি করেছি, মানে ল্যান্ডটা বিক্রি করেছি 70 লাখ টাকা এবং এটার পারচেস প্রাইস ছিল 45 লাখ টাকা। তাহলে 25 লাখ টাকা আমার কি হয়েছে, 25 লাখ টাকা আমার ক্যাপিটাল গেইন হয়েছে। দেখেন এখানে এই 25 লাখ টাকাই দেখাচ্ছে। আমি এখন সেভ ড্রাফট দিলাম। সেভ ড্রাফট দেওয়ার পরে আমি এই যে ট্যাক্স পেমেন্টে যদি আসি, দেখেন এই যে 25 লাখ টাকা আমার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হিসেবে চলে আসছে। সো এই 25 লাখের উপর আসলে আপনাকে কত টাকা ট্যাক্স দেওয়া লাগবে? তো আমাদের দেশে জমি বিক্রয়ের টাকাটা হচ্ছে ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম। মানে ধরেন যে আপনি একটু আগে আমরা কি করেছি, এখানে আমরা কি করেছি দেখাইছি যে 3.5 লাখ টাকা আমার থেকে ট্যাক্স কালেকশন করে রাখছে, মানে এই জমি বিক্রি করার সময় অলরেডি 3.5 লাখ টাকা ট্যাক্স দিয়ে আসছে এবং এই বিক্রেতাকে তার নিজের পকেট থেকে আর কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না। এটাকে বলা হয় ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম। এই ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকামগুলো আমাদের দেশের সেকশন 163-তে বলা আছে। সেকশন 163-এর আপনার এই যে 11-তে বলা আছে, এখানে এই যে আপনার এটা অ্যাপ্লিকেবল, যে সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয়, এটা হচ্ছে ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম। সো ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম বলতে যেটা বোঝাচ্ছে যে 3.5 লাখ টাকা যে ট্যাক্সটা দিয়ে আসছে এটাই ফাইনাল। আমরা যদি ট্যাক্স পেমেন্টের এখানে আসি,
ধরেন যে এই যে দেখেন 3.5 লাখ টাকায় তার ট্যাক্স ডিটারমাইন হয়েছে, অর্থাৎ নিজের পকেট থেকে কোনো ধরনের ট্যাক্স দেয়া লাগবে না। এটা হচ্ছে নর্মাল কেসে, নর্মাল সিনারিওর ক্ষেত্রে। এখন দেখেন তাহলে অ্যাবনরমাল সিনারিওটা কি? অ্যাবনরমাল সিনারিওটা হচ্ছে দেখেন আমরা এই যে এক্সেস অ্যামাউন্ট রিসিভ ওভার ডিড ভ্যালু, এটা আমরা ইগনোর করে গিয়েছি। এটা কি আমাদের দেশে অনেককেই দেখবেন, আমাদের দেশে যেটা হয় যে জমির খরচ মানে রেজিস্ট্রেশন রিলেটেড খরচ কমানোর জন্য অনেকে কি করে ডিড ভ্যালু কমে করে, যে ঠিক আছে আমি 70 লাখ টাকায় কি করেছি, আমি 70 লাখ টাকা ডিড ভ্যালু দেখাইছি, কিন্তু অ্যাকচুয়ালি ধরেন যে আমি 10 লাখ টাকারও বেশি পাইছি। অনেকেই এই কাজটা করে এবং এটা প্র্যাকটিস আছে। সো আমরা দেখেছি এই বছর সরকার এটা স্পেসিফিক্যালি আইনে নিয়ে আসছে, অর্থাৎ সপ্তম তফসিলে যেটা নিয়ে আসছে, যে দেখেন এখানে বলা আছে যে দফা ক এবং গয় যা কিছুই থাকুক না কেন, মানে এখানে মূলধনী আয়ের উপর ট্যাক্স নিয়ে বলা আছে মূলত সপ্তম তফসিলে। দেন পরে এসে বলতেছে যে যে কোনো ব্যক্তি কর্তৃক কোনো জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তর করলে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হইলে, মানে ওই যে দলিল মূল্যের বেশি যদি উনি গ্রহণ করে থাকে, তাহলে উক্ত গৃহীত অতিরিক্ত অর্থ, মানে এই অতিরিক্ত অর্থ যেটা উনি রিসিভ করেছে সেটা মূলধনী আয় হিসেবে বিবেচিত হবে, মানে গণ্য হবে। এবং এইরূপ মূলধনী আয়ের উপর এই তফসিলের অনুচ্ছেদ 1 অনুসারে কর হার অনুসারে কর প্রদান করতে হবে, অর্থাৎ এই তফসিল অনুসারে যে ট্যাক্সের রেটটা এই তফসিল অনুসারেই হবে। অর্থাৎ এখানে মেইন কথাটা হচ্ছে যে আপনি যদি এরকম কোনো এক্সেস অ্যামাউন্ট পান, সেটা আপনাকে কি করতে হবে, অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাইতে হবে। এখন দেখেন আপনার মন হইতে পারে এটা তো আমি ডিড ভ্যালুর বাইরে, আমি এটা রিসিভ করলাম, আমি দেখাবো না, তাহলে কি হবে, এটা ইনকাম হাইড করার সমান হবে। এবং পরবর্তীতে এটা যদি আপনি ডিসক্লোজ করতে যান, আপনাকে ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম ওইটার হেড দিয়ে যাইতে হবে, এবং অ্যাপ্লিকেবল ট্যাক্সটা তো দেওয়াও লাগবে, সাথে পেনাল্টিও কিন্তু আপনাকে দেওয়া লাগবে। তো এটা কোনোভাবেই সাজেস্টেবল না যে আপনি ইনকাম হাইড করেন। তো আপনি যদি এই ধরনের কোনো টাকা রিসিভ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে দেওয়া লাগবে। তবে এই টাকাটা অবশ্যই কী থাকতে হবে, পরে যে কথাটা বলা আছে যে এই টাকাটা অবশ্যই আপনার দেখেন, তবে শর্ত থাকে যে দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণাদি দ্বারা সমর্থিত হইতে হবে। মানে আপনার এই যে অতিরিক্ত অর্থের টাকাটা, এরা ব্যাংকিং ডকুমেন্টস দিয়ে ব্যাংক বিবরণী মানে ব্যাংকের সাথে সাপোর্টেড হইতে হবে, অর্থাৎ আপনাকে ব্যাংকেই রিসিভ করতে হবে। তো তাহলে দেখেন আমরা এই জন্য এখানে যখন আমি 70 লাখ টাকার মানে ডিড ভ্যালু, যদিও আমি অ্যাক্সেস আরও 10 লাখ টাকা পেয়েছি, ধরেন যে আমি 10 লাখ টাকা পেয়েছি, মানে 80 লাখ টাকায় বিক্রি করেছি, 70 লাখ টাকা হচ্ছে ডিড ভ্যালু, ঠিক আছে। সো তাহলে আমি 10 লাখ টাকা এখানে দেখাইলাম। এখন দেখেন আমি এই 10 লাখ টাকা দেখানোর পরে আমি যখন এখানে আসেন, দেখেন এই যে টোটাল ক্যাপিটাল গেইন 35 লাখ হয়ে গেছে। ক্যাপিটাল গেইন যেটা মানে বেস্ট অন সেল ডিড ভ্যালু বেসিসে আসছে 25 লাখ, এটা আগেই ছিল, নতুন করে আরও 10 লাখ টাকা অ্যাড হয়েছে। এখন দেখেন আমি এখানে কি করি নাই, আমি এখানে ব্যাংকের ডাটা অ্যাড করি না। আমি যদি এখন সেভ করতে যাই, আমাকে বলতেছে দেখেন এই জিনিসগুলো রিকোয়ার্ড, এগুলো ছাড়া আমি এন্ট্রি করতে পারবো না। কারণ একটু আগে আপনারা দেখেছেন এখানে কি ছিল, এখানে বলা ছিল যে ব্যাংকিং মানে ব্যাংক বিবরণী বা ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণ মানে এভিডেন্স আপনাকে দেখাইতে হবে। তো এই জন্যই এগুলো ম্যান্ডেটরি করা হয়েছে। তো আমি ধরেন যে একটা ব্যাংক সিলেক্ট করলাম, দেন গুলশান ব্রাঞ্চ দিলাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এটা আমি ধরেন যে ট্রেনিং পারপাস ইউজ করতেছি। আপনার ক্ষেত্রে অ্যাকচুয়াল ডাটাই আপনাকে দেওয়া লাগবে, কোনো ধরনের ইনফরমেশন, ফেক ইনফরমেশন, ভুয়া ইনফরমেশন কিন্তু দেওয়া যাবে না। আমি জাস্ট ট্রেনিং পারপাসই এই ডাটাটা ইনপুট করেছি। এখন দেখেন আমি যখন সেভ ড্রাফট দেবো, সেভ ড্রাফট দেওয়ার সাথে সাথে এই যে এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন ট্যাক্সের ইমপ্লিকেশনস যদি আমি বলি, ট্যাক্সের ইমপ্লিকেশনসটা হচ্ছে যে আমরা কি জেনেছি যে আপনার যদি জমি বিক্রি করে থাকেন, তাহলে যে টাকাটা আপনি অ্যাট সোর্সে দিয়ে আসছেন বা যে টাকাটা ট্যাক্স আপনি দিয়ে আসছেন, এটাই আপনার ফাইনাল ট্যাক্স। এটা নর্মাল কেসে ছিল, এই জন্য আমি বলেছি এটা অ্যাবনর্মাল কেস। তার মানে কি এখানে যে 10 লাখ টাকা আপনার এডিশনাল ইনকাম আপনি দেখাইছেন, আমাদেরকে ল বলতেছে এই 10 লাখ টাকার উপরে এখানে প্রযোজ্য আইন অনুসারে আপনাকে কি দেয়া লাগবে, আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। এই জন্য এই সিস্টেম দেখেন এখানে এই 3,50,000 টাকা তো আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করছে, সেটা ধরে নিয়েছে। এটার পাশাপাশি স্ল্যাব অনুসারে 67,500 টাকা ট্যাক্স নিয়ে আসছে। এখন দেখেন আপনার কোশ্চেন থাকতে পারে এটা কেন আসছে, জমি বিক্রয়ের টাকাটা ফাইনাল ট্যাক্স। এখন ভাই আপনি কেন ডিড ভ্যালু কম করছেন? আপনি ডিড ভ্যালু কম করার কারণে এখন নিজের পকেট থেকে এই টাকাগুলো দেয়া লাগবে। এটা দেখেন স্ল্যাব অনুসারে আসছে। কেন স্ল্যাব অনুসারে আসছে? কারণ আমাদের দেশে ক্যাপিটাল গেইনের ট্যাক্সটা দুইভাবে হয়। আপনি যদি 5 বছরের মধ্যে বিক্রি করেন তাহলে স্ল্যাব অনুসারে হয়, আর আপনি যদি 5 বছরের পরে বিক্রি করেন তাহলে স্টেট 15% করে ট্যাক্স হয়। তো আমাদের ক্ষেত্রে এটা যেটা হয়েছে, এটা হচ্ছে আপনি দেখেন এটা আমরা ধরে নিয়েছি, এটা পারচেস করেছে কবে 22-এ। তো যেহেতু এখন হচ্ছে 24 সালের আমরা ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করতেছি, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা 5 বছরের মধ্যে, এই জন্য এটা স্ল্যাব অনুসারে ট্যাক্স আসছে। যদি আমি 5 বছরের পরে দিই, আচ্ছা দেখেন আমি একটু দেখাই 5 বছরের পরে দিলে কি হবে। ধরেন যে আমি 22-এর পরিবর্তে এটা আমি দিলাম হচ্ছে 15 দিলাম, আমি হাতে 15 লিখে দিলাম। এখন আসেন ধরেন যে আমি সেভ ড্রাফট দিলাম, এখন দেখেন এটা স্টেট 15% হয়ে যাবে। এই যে দেখছেন
মানে 10 লাখের 15% 1.5 লাখ টাকা ট্যাক্স হবে। এটা সিস্টেম অটোমেটিক্যালি ডিটারমাইন করবে। জাস্ট আমি আপনাকে লিঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম। ওকে, সো এই হচ্ছে ল্যান্ডের ডিটেলস। এখানে দেখেন অনেকগুলো ডেটা আমরা ইনপুট করেছি। ডেটাগুলো কিন্তু সবগুলা ক্যাটাগরিতে সেমই থাকবে। আমি পরের ক্যাটাগরিতে এটা নিয়ে ডিটেলস কথা বলবো না। এখানে আমি পুরো ডিটেলসে কথা বলার চেষ্টা করেছি এবং আপনি কিভাবে ক্যাপিটাল গেইনটা এই জায়গায় দেখবেন, মানে ট্যাক্স পেমেন্টের মধ্যে দেখবেন, এটা আমরা দেখানোর চেষ্টা করেছি। ওকে, এখন যদি আমি পরের ক্যাটাগরিতে যাই, পরের ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি হাউস এবং অ্যাপার্টমেন্ট। আপনি হাউস বা অ্যাপার্টমেন্টও বিক্রি করতে পারেন, ফ্ল্যাট বিক্রি করতে পারেন, রাইট? আপনার একটা পুরাতন ফ্ল্যাট আছে, আপনি বিক্রি করে দিলেন। এই ক্ষেত্রে আপনাকে মানে যেটা করতে হবে, ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি, আপনার প্রপার্টির ডেসক্রিপশন দিবেন। এখানে সব ইনফরমেশন সেম, মানে আমি এতক্ষণ যা আলোচনা করেছি সব কিছুই সেম। আমি আর এটা নিয়ে ডিটেলস কথা বলতেছি না, ভিডিওটা দীর্ঘায়িত করব না। এখানে শুধুমাত্র এডিশনাল দুইটা ইনফরমেশন আপনার দেওয়া লাগে, একটা হচ্ছে ল্যান্ড এরিয়া কতটুকু, আর একটা হচ্ছে ফ্ল্যাট বা বিল্ডিং এরিয়া কতটুকু। মানে আপনি যে এই যে ফ্ল্যাটটা বিক্রি করতেছেন, ফ্ল্যাটের সাথে কিন্তু অ্যাটাচ ল্যান্ড এরিয়া থাকে, রাইট? তো আপনাকে ল্যান্ড এরিয়াটা এখানে দেওয়া লাগবে এবং বিল্ডিং এরিয়াটা দেওয়া লাগবে। এই হচ্ছে পার্থক্য। আর বাকি সবকিছু একই রকমই আছে, একদম হুবহুব একই রকম। এখানে নতুন কোনো কিছু নাই যেটা আমি আলোচনা করব, এই জন্য আমি এটা আলোচনা করতেছি না। এরপরের ক্যাটাগরি যদি আমরা দেখি, সেটা হচ্ছে সাইনিং মানি ফ্রম দ্য ডেভেলপার। মানে ডেভেলপার থেকে সাইনিং মানি হিসেবে যদি আপনি কোনো টাকা পান, সে ধরে নেন যে কোনো একজন করদাতার গুলশান এরিয়ায় একটা 6 কাঠা একটা জায়গা আছে বা 10 কাঠা একটা জায়গা আছে। এখন একটা ডেভেলপার কোম্পানিকে উনি এটা ডেভেলপ করার জন্য দিল। তো যদি লোকেশনটা প্রাইম লোকেশনে হয়, এটার বিভিন্ন ক্যাটাগরি থাকে, এগ্রিমেন্ট করা হয়। এগ্রিমেন্ট অনুসারে তারা দেখা যায় যে 60-40 বা 50-50 বা 40-60 একটা রেশিওতে ওনারা এই ফ্ল্যাট শেয়ারিংটা করে। এর পাশাপাশি অনেক সময় ডেভেলপার কোম্পানিগুলা মালিককে কিছু টাকাও দেয়। সো এই ধরনের টাকা যদি রিসিভ করা হয়, এটাও কিন্তু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হিসেবে আসে এই ধরনের টাকাগুলো। তো এটা আপনি কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন, এটার ক্যাটাগরি হচ্ছে এটা, যে ঠিক আছে সাইনিং মানি আপনি ডেভেলপার থেকে পেয়েছেন। সো প্রথমে আপনাকে ডেসক্রিপশনটা দেওয়া লাগবে। ডেসক্রিপশনটা আমি একটা হাইপোথেটিক্যাল ডেসক্রিপশন দিলাম। দেন ডেট অফ অ্যাকুইজিশন, আপনাকে ডেট অফ অ্যাকুইজিশনটা দেওয়া লাগবে, কবে আপনি এই অ্যাসেটটা আপনি আসলে পারচেস করেছেন। সো আমি ধরেন যে দিয়ে দিলাম আমি 2020-এ এটা পারচেস করেছি। তাহলে দেখেন আমি যখনই 2020-এ এটা দিচ্ছি, তাহলে এটার সাথে কিন্তু ইমপ্লিকেশন আছে, মানে 5 বছরের মধ্যে আর 5 বছরের পরে আপনি যখনই ক্যাপিটাল গেইনের কোনো ডাটা ইনপুট করবেন, মানে আপনাকে তো আসলে ডেট অফ অ্যাকুইজিশন দিয়ে এন্ট্রি করতে হবে। বাট আপনার যারা লার্নিং এর জন্য আমি বলতেছি, 5 বছরের মধ্যে হলে আপনার স্ল্যাব রেটে ট্যাক্স হয়, আর 5 বছরের বেশি হলে এটা কিন্তু আপনার 15%, স্টেট 15% ট্যাক্স হয়। তবে এখানে যে ট্যাক্স ডিডাকশন হয়, এটাও কিন্তু মিনিমাম ট্যাক্স। তো মিনিমাম ট্যাক্সের একটা ইমপ্লিকেশনস কিন্তু এখানে আছে, তবে এটা আবার ফাইনাল ট্যাক্স না। হ্যাঁ, ফাইনাল ট্যাক্স মানে হচ্ছে আপনার পকেট থেকে টাকা দেওয়া লাগবে না। আর মিনিমাম ট্যাক্স হচ্ছে যে মিনিমাম টাকাটা দেয়াই লাগবে, বা ট্যাক্স পেয়েবলটা মিনিমাম এটাই হবে। তবে এর বেশি ট্যাক্স যদি হয়, আপনাকে নিজের পকেট থেকে দেওয়া লাগবে। তো ধরেন যে আমি দিলাম হচ্ছে এটা 10 কাঠা, ডেসিমেল দিলাম। নেক্সট হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপার, যেহেতু এটা ডেভেলপার কোম্পানি দিবে, যে ডেভেলপার কোম্পানি থেকে আপনি পেয়েছেন ওই ডেভেলপার কোম্পানির নাম, দেন এগ্রিমেন্ট নাম্বার, মানে এটার যে এগ্রিমেন্টটা হয়েছে এগ্রিমেন্ট নাম্বারটা দেওয়া লাগবে। এগ্রিমেন্ট নাম্বার পরে হচ্ছে এগ্রিমেন্ট ডেটটা দেওয়া লাগবে। দেন হচ্ছে কত টাকা আপনি সাইনিং মানি হিসেবে রিসিভ করেছেন, রাইট? সাইনিং মানি রিসিভের ডেটটা প্রথমে দেওয়া লাগবে, দেন অ্যামাউন্টটা। তো আমি ধরেন যে দিলাম হচ্ছে উনি মে মাসে, মানে 2025 সালের মে মাসে টাকাটা রিসিভ করছে এবং উনি 50 লাখ টাকা রিসিভ করেছে, রাইট? এটা দিলাম। এখন দেখেন ট্যাক্স ডিডাকশনটা কত হবে। এই যে 50 লাখ টাকা যখন ডেভেলপার কোম্পানি দিবে, এটার আমাদের দেশের সেকশন 115 অনুসারে, এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 115 অনুসারে যেটা বলা আছে, তারা কিন্তু 15% ট্যাক্স কর্তন করেই পেমেন্টটা করবে। মানে এই যে 50 লাখ টাকা দিয়েছেন, সেটার উপরে 15% হারে কিন্তু ট্যাক্স ডিডাকশন হবে। তাহলে আমি ধরে নিলাম যে 7,50,000 টাকা, হ্যাঁ, ট্যাক্স ডিডাকশন করে তারা পেমেন্টটা দিয়েছে। এখন আমি যখন সেভ ড্রাফট দিচ্ছি, দেন এখানে দেখেন এই যে 50 লাখ টাকা চলে আসছে, মানে ক্যাপিটাল গেইন হিসেবে। নেক্সট হচ্ছে কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি অ্যাকুইজিশন। আপনি অনেক সময় দেখবেন, ধরেন যে সরকার কোনো একটা রাস্তা প্রশস্ত করতেছে, বা ধরেন যে এই যে পদ্মা সেতুটা যখন করলো, আশেপাশে অনেক জমি সরকারকে অ্যাকোয়ার করা লাগছে। মানে সরকার যখন কোনো ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করে, কোনো রাস্তা করে, কোনো কিছুর কাজ করে, আশেপাশের জমিগুলো সরকার হচ্ছে অ্যাকোয়ার করে, এটাকে অ্যাকুইজিশন বলা হয়। সরকার আসলে কিনে নেয় না, সরকার ক্ষতিপূরণ দেয়। এই জন্য দেখেন ওয়ার্ডিংটা হচ্ছে কম্পেনসেশন এগেইনস্ট অ্যাকুইজিশন অফ দ্য প্রপার্টি। তো এখানে আপনাকে প্রপার্টির ডেসক্রিপশনটা দেওয়া লাগবে। আমি ধরুন যে একটা প্রপার্টির মানে হাইপোথেটিক্যাল একটা ডেসক্রিপশন দিলাম। সো এখানে ডেট অফ পারচেসটা আপনাকে মেনশন করতে হবে, দেন পারচেস কস্ট, কত টাকায় আপনি আসলে এটা কিনেছিলেন, রাইট? এটা দেওয়া লাগবে। সে আমরা দিলাম হচ্ছে 45 লাখ টাকায় আমরা এটা কিনেছিলাম। দেন টোটাল এরিয়া, এগেন আমি হাইপোথেটিক্যাল 10 দিচ্ছি, ডেসিমেল দিচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন অথরিটি, মানে গভর্নমেন্টের কোন অথরিটি এটা আসলে অ্যাকুইজিশনটা করেছে। সো এখানে দেখেন আপনি যদি ধরেন বলা হচ্ছে নেম অফ দ্য অফিস অর অথরিটি দ্যাট ইস্যুড দ্য নোটিস অফ অ্যাকুইজিশন, যে অ্যাকুইজিশনের নোটিশটা দিয়েছে। দেন অ্যাকুইজিশন একটা অর্ডার নাম্বার থাকে, ওই অর্ডার নাম্বারটা আপনাকে দেওয়া লাগবে এবং এই অর্ডারের ডেটটা দেওয়া লাগবে। দেন কম্পেনসেশন,
আপনি আসলে কত টাকা কম্পেনসেশন পেয়েছেন। সে আপনি ৭০ লাখ টাকা কম্পেনসেশন পেয়েছেন এবং আপনার এখানে দেখেন এখানে এই যে ৪৫ লাখ টাকা ছিল আপনার কস্ট এবং ৭০ লাখ টাকা আপনি পেয়েছেন। তাহলে দেখেন ২৫ লাখ টাকা আপনার কি হয়েছে? আপনার ইনকাম হয়েছে। নেক্সট হচ্ছে ট্যাক্স ডিডাকশন বা কালেকশন। এখন দেখেন সরকার যখন অ্যাকুইজিশন করতেছে, সরকারও কিন্তু যখন আপনাকে কম্পেনসেশনের টাকাটা দিবে, সরকার কিন্তু ট্যাক্স ডিডাকশন করবে। সেটা সেকশন ১১১ অনুসারে সরকার কি করে? ট্যাক্স ডিডাকশন করে। তো এখানে ক্যাটাগরি দেয়া আছে, মানে এরিয়া ওয়াইজ ৬% বা ৩% হইতে পারে। তো আমাদের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ৭০ লাখ টাকার উপরে আমার ৩ লাখ টাকা ট্যাক্স, বা আমি ধরলাম যে ২ লাখ টাকা ট্যাক্স ডিডাকশন হচ্ছে। আমরা জাস্ট ইমাজিনারি একটা নাম্বার দিলাম। তাহলে ২ লাখ টাকা আমার ট্যাক্স ডিডাকশন হয়েছে বা কালেকশন হয়েছে। এখন দেখেন এই ২ লাখ টাকাই কিন্তু ফাইনাল ট্যাক্স। মানে এই অ্যাকুইজিশন মানে হচ্ছে আপনার কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি অ্যাকুইজিশন। এই প্রপার্টি অ্যাকুইজিশনের সময় যে ট্যাক্সটা কেটে রাখতেছে, এটাই কিন্তু কি ফাইনাল ট্যাক্স, রাইট? আমি যদি এই যে এই জায়গাটাতে আসি, এখানে দেখেন আমাকে ওই যে অর্ডার নাম্বারগুলো দিতে বলতেছে, এগুলো ছাড়া আসলে আমি সেভ করতে পারবো না। তো আমি কিছু ডাটা দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি যখন ট্যাক্স পেমেন্টে আসতেছি, দেখেন ২৫ লাখ টাকা আমার ইনকাম আসছে, আর যে টাকাটা ট্যাক্স ডিডাকশন দেখাইছি ওই টাকাটাই কিন্তু কি হয়েছে? আমার ট্যাক্স পেয়েবল আসছে। অর্থাৎ আমার পকেট থেকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না, কারণ এটা ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম। একটু আগে যেটা বললাম, অর্থাৎ ওই জমি বিক্রয়ের মতো। এখন দেখেন এই টাকাটাও কিন্তু আমাকে এই যে ট্যাক্স পেমেন্টে গিয়ে ক্লেম করতে হবে, কারণ এই টাকাটা তো আমার থেকে কেটে রাখছে, রাইট? এটা কিন্তু আমরা ক্লেম করে একটু পরে দেখাবো না ভিডিওর শেষে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি। ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের লিস্টেড কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ের টাকাটা, মানে আমরা যারা শেয়ার বিজনেস করি, শেয়ার বিজনেসের যে ইনকাম হয় সেটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হয়। এই ক্যাপিটাল গেইনের শেয়ার বিজনেস রিলেটেড ক্যাপিটাল গেইনের ডাটাটা মানে ফিল আপ করার জন্য আমাদের এই জায়গাটাতে আসতে হবে। দেন আমাদের বিওআইডি, মানে বিওআইডিটা দিতে হবে। আপনারা জানেন বিওআইডি ছাড়া আমাদের দেশে শেয়ার বিজনেস করা যায় না, কারণ কারণ কোনো একটা ব্রোকারেজ হাউসের থ্রোতে আপনাকে কিন্তু কি করতে হবে? আপনাকে বিজনেস করতে হবে। তাহলে আমি ধরেন যে ব্রোকারেজ হাউসের নাম দিলাম, বিওআইডি দিলাম, দেন পোর্টফোলিও স্টেটমেন্ট রেফারেন্স নাম্বার। এই প্রতিটা বিও অ্যাকাউন্টের এগেইনস্টে এই ব্রোকারেজ হাউসগুলো হচ্ছে কি ইস্যু করে? ধরেন যে তারা হচ্ছে একটা স্টেটমেন্ট ইস্যু করে, মানে যেটা ট্যাক্স পারপাস। আপনি যে বিও অ্যাকাউন্টের থ্রুতে বিজনেস করেন বা করদাতা যে বিও অ্যাকাউন্টের থ্রুতে আসলে বিজনেসটা করে, আপনি ওই হাউসকে বললেই হবে যে আমরা ট্যাক্স পারপাস আমাকে একটা সার্টিফিকেট দেন। তারা সার্টিফিকেটটা ইস্যু করবে। অনেক বিও হাউস এখন অটোমেটিক্যালি দিয়ে দেয়, অ্যাপসে এটা অটোমেটিক্যালি আপলোড করে দেয়। তো এই পোর্টফোলিও স্টেটমেন্টের রেফারেন্স নাম্বারটা আপনাকে দেওয়া লাগবে। দেন রেফারেন্স ডেটটা আপনাকে এখানে দিতে হবে। তো রেফারেন্স ডেটটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে গ্রস রিয়েলাইজ গেন, মানে আপনার সারা বছর ব্যাপী, অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত এই এক বছরে আপনার কত টাকার গ্রস রিয়েলাইজ গেইন হয়েছে। তো এই গেইনটা আপনার দেওয়া লাগবে। আমি দিলাম হচ্ছে আমার গেইন হয়েছে 55 লাখ টাকা। 55 লাখ টাকা গেইন হয়েছে এবং আমার ধরেন যে দিলাম হচ্ছে আমার 10,000 টাকার মতো একটা এক্সপেন্সেস হয়েছে শেয়ার ক্রয় বিক্রয় রিলেটেড। তো আমি এই 54,90,000 টাকা আমার ইনকাম হয়েছে। আমি যখনই সেভ ড্রাফট দিচ্ছি, দেন ট্যাক্স পেমেন্টে যাচ্ছি, দেখেন আমার ইনকাম হিসেবে আসছে 4,90,000 টাকা। কেন? কারণ আমাদের দেশে ক্যাপিটাল গেইন মানে শেয়ার বিজনেস রিলেটেড ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 50 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেমশন আছে। মানে শেয়ার বিজনেস বলতে লিস্টেড কোম্পানির শেয়ার যদি আপনি ক্রয় বিক্রয় করেন, সেক্ষেত্রে 50 লাখ টাকার উপরে যে আপনার ইনকামটা হবে, ওই ইনকামের উপর আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না। তো আমাদের ইনকাম কত ছিল? আমাদের ইনকাম ছিল হচ্ছে 54,90,000 টাকা। এই জন্য আমরা দেখেছি এই যে এখানে ইনকাম হিসেবে আসছে 4,90,000 টাকা। বাকি 50,000 টাকা এই যে এখানে যদি আসেন, মানে এই যে ট্যাক্স এক্সেমটেড ইনকামের এখানে আসছে, আমি অ্যারোতে ক্লিক করার পরে এটা এক্সপ্যান্ড হচ্ছে এই যে ক্যাপিটাল গেইন হিসেবে, মানে এক্সেমটেড ইনকাম অ্যাজ এ ক্যাপিটাল গেইন হিসেবে 50 লাখ টাকা আসছে। অর্থাৎ আপনি শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট থাকে, আপনার শেয়ার মার্কেট থেকে যদি আপনার লাভ থাকে, তাহলে আপনাকে এইভাবেই ডাটাটা এন্ট্রি করা লাগবে। দেন এই 4,90,000 টাকার উপরে তো আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে আপনাকে স্ল্যাব রেটে, এই যে দেখেন স্ল্যাব অনুসারে যে ট্যাক্সটা হয়, আপনাকে ওই স্ল্যাব অনুসারেই ট্যাক্সটা পে করতে হবে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি। তবে এটা হচ্ছে ডাইরেক্টরস, স্পন্সর বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডারদের জন্য, অর্থাৎ স্পেশাল ক্যাটাগরি যেটা শেয়ার হোল্ডার আছে তাদের জন্য। এখানে যদি দেখেন আপনাকে যে ডেটাটা ইনপুট করতে হবে, নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানির শেয়ারটা ট্রান্সফার করা হচ্ছে, সেখানে ট্রান্সফার নাম্বারটা মেনশন করতে হবে, কবে অ্যাকুইজিশন হয়েছে, ডেট অফ অ্যাকুইজিশনটা কবে হয়েছে, আর ডেট অফ এলিনিয়েশনটা কবে হয়েছে, কতগুলো শেয়ার ট্রান্সফার করা হচ্ছে, সেল ভ্যালু অফ শেয়ারটা কত, দেন কস্ট ভ্যালু কত এবং রিলেটেড কোনো এক্সপেন্সেস আছে কিনা, এটা দিয়ে ইনপুটটা করা লাগবে। তো এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরি ইন এ সেন্স এখানে হচ্ছে ডাইরেক্টরস, স্পন্সর বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডারগুলার, মানে যারা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার আছেন, এই টাইপের ইনভেস্টর যারা আছেন, তাদের শেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে, মানে তাদের লিস্টেড কোম্পানির শেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রেই যে ক্যাপিটাল গেইনটা হয় সেটা এখানে দিতে হয়। আর এখানে লাস্টে যেটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন, অ্যাপ্লিকেবল ট্যাক্স ডিডাকশনটা দিয়ে দিতে হবে।
নেক্সট ক্যাটাগরি হচ্ছে নন লিস্টেড কোম্পানির, অর্থাৎ কোনো ধরনের লিস্টেড নাই এরকম কোম্পানি যদি শেয়ার বিক্রি করা হয়, সেক্ষেত্রেও কোম্পানির নাম, ট্রান্সফার নাম্বার, ডেট অফ অ্যাকুইজিশন, কবে এটা এলিনিয়েশনটা হয়েছে, কতগুলো শেয়ার ট্রান্সফার করা হয়েছে এবং ভ্যালু কত, মানে সেল ভ্যালুটা কত আর কস্ট ভ্যালুটা কত মেনশন করতে হয়, রিলেটেড এক্সপেন্সেসটাও মেনশন করতে হয়। দেন রিয়েলাইজ গেইনটা চলে আসে, আর এখানেও ট্যাক্স ডিডাকশন থাকে। সো এই ট্যাক্স ডিডাকশনটা মানে এখানে যে ট্যাক্স ডিডাকশনটা থাকে বা ট্যাক্স কালেকশনটা থাকে, ওই ট্যাক্স ডিডাকশন বা কালেকশনের অ্যামাউন্টও কিন্তু মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ বিজনেস আন্ডারটেকিং। এখানে অলমোস্ট সিমিলার টাইপের ইনফরমেশন থাকে। হ্যাঁ, একদম সিমিলারই, শুধু এখানে এক্সট্রা থাকে হচ্ছে টিন নাম্বার থাকে বা এনআইডি নাম্বার থাকে এবং নেম অফ বায়ারের নামটা থাকে। এখানে এটা হচ্ছে ধরেন যে কেউ যদি ফুল বিজনেসটাই বিক্রি করে দেয় বা ফুল আন্ডারটেকিংটাই যদি কেউ বিক্রি করে দেয়, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হয়। লাস্টেরটা হচ্ছে আদার ক্যাপিটাল গেইন। আদার ক্যাপিটাল গেইন হচ্ছে মানে এখানে যে মানে যতগুলো আপনি ক্যাটাগরি দেখতেছেন, হ্যাঁ, এই যে ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড অনলি, অর্থাৎ প্রথমটা থেকে শুরু করে ট্রান্সফার অফ বিজনেস অর আন্ডারটেকিং পর্যন্ত, এই কোনোটার মধ্যে মানে এমন একটা ক্যাপিটাল গেইন আসলো যেটা কোনোটার মধ্যেই অ্যাকোমোডেট করা যাচ্ছে না, সেটা আদার ক্যাপিটাল গেইনে যাবে। তো আদার ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ডেটাগুলো অলমোস্ট সিমিলার, তো এগুলো আসলে আপনাদের ফিল আপ করতে সমস্যা হবে না। লাস্টেরটা হচ্ছে রিডিউস রেট, মানে এমন কোনো ক্যাপিটাল গেইন ইনকাম আপনার হলো যেটা রিডিউস রেট অ্যাপ্লিকেবল। তাহলে দেখেন এটা সিলেক্ট করার পরে সবগুলো ফিল্ড একই আছে, শুধু এখানে একটা এসআরও আছে। কারণ আমাদের দেশে ধরেন যে ল অনুসারে যে রেটগুলো আছে সেটা তো অলরেডি অ্যাকোমোডেট করা হয়েছে। তো ল এর বাইরে অনেক সময় দেখবেন এসআরও দিয়ে কিছু এক্সামশন দেয়া থাকে। তাহলে যদি এমন কোনো ক্যাপিটাল গেইন থাকে যেটা এসআরও দিয়ে এক্সামশন, সেক্ষেত্রে এসআরও নাম্বারটা দিতে হয়, কোন সালের এসআরও সেটা ইয়ারের মধ্যে মেনশন করতে হয়, পার্টিকুলার্স অফ দ্য এসআরওর পার্টিকুলার্সটা দিতে হয়, মানে নেসেসারি ডেসক্রিপশনটা। দেন আপনার কতটুকু ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড, মানে আপনাকে নিজেই এখানে বলতে হবে যে এই এসআরও অনুসারে আমার এত টাকা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, দেন বাকিটা ট্যাক্সেবল ইনকামে চলে যাবে। দেন অ্যাপ্লিকেবল ট্যাক্স কত, মানে ওই এসআরও অনুসারে আপনার জন্য আসলে কত টাকা ট্যাক্স ইম্পোজেবল, এটাও আপনাকে এখানে বলতে হবে। তাহলে দেখেন এটা অনেকটা নলেজের ব্যাপার। আপনি ওই রিলেটেড এসআরও যদি আপনার থাকে, আইডিয়া থাকে, এবং ওই এসআরও আঙ্গিকে আপনাকে ক্যালকুলেশনটা করে এখানে ফুল ডাটাটা বসানো লাগবে। এখন যদি অ্যাসেট লাইবিলিটিতে আসি, দেখেন অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট ফিল আপ করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার ক্যাপিটাল অ্যাসেট সেল হয়েছে, মানে আমার গত বছর ধরেন যে একটা জমি ছিল, এটা আমি বিক্রি করে দিয়েছি, তাহলে এই জমিটা এবার থাকবে না। অনেকেই কোশ্চেনটা করে যে আমার একটা জমি বিক্রি হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে দেখেন আপনার ক্লোজিংয়ে আসবে না। সিম্পল। এখন টাকাটা কি হবে? টাকাটা যেহেতু আপনি ব্যাংকের থ্রুতে ট্রানজ্যাকশন করেছেন বা ক্যাশে পেয়েছেন, তাহলে আপনার ক্যাশ টাকাটা বেড়ে যাবে বা আপনার ব্যাংকের টাকাটা বেড়ে যাবে, রাইট? এটাই হবে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে। তো এআইটি ক্লেম করার জন্য আমরা যে কাজটা করি, এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসতে হবে। পেমেন্টে আসার পরে আপনাকে একটু নিচের দিকে নামলে এই যে দেখেন আপনি কি সোর্স ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স পে করেছেন কিনা, এই জায়গাটাতে এসে সেটা আমাদেরকে আপডেট করতে হয়। তো আমি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাচ্ছি। আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আসার পরে এরকম একটা নতুন লেজার আপনার সামনে ওপেন হবে। আপনি চাইলে বাংলাতেও দেখতে পারেন, হ্যাঁ, বা আপনি চাইলে এটা ইংলিশেও দেখতে পারেন, মানে ইন্টারফেসটা। তো আমরা এখানে দেখেন সোর্স ট্যাক্সটা ক্লেম করবো, এই যে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আদারে যাব। সো আদারে আসার পরে দেখেন এখানে পারপাস অফ পেমেন্ট, আপনার কোন পেমেন্টটা হয়েছে। তো এখানে দেখেন আমাদের দেশে যে ট্যাক্সটা ডিডাকশন করা হয় বা কালেকশন করা হয়, আমি ধরুন যে জমির ক্ষেত্রেই বলি, আপনার জমির ক্ষেত্রে যে ট্যাক্সটা কালেকশন করা হয় সেটা হচ্ছে সেকশন 125 অনুসারে। তো এখান থেকে আপনাকে খুঁজতে হবে আসলে সেকশন 125টা খুঁজতে হবে। তো আমি ধরেন যে খুঁজতেছি যে কোথায় 125 আছে। সো এই যে দেখেন ট্রান্সফার অফ প্রপার্টি, মানে এটা হচ্ছে এই যে ট্রান্সফার অফ প্রপার্টি সেকশন 125, মানে কেউ যদি জমি বিক্রি করে, জমি বিক্রয়ের যে ট্যাক্সটা বা এআইটিটা ওনাকে এই সেকশন 125 অনুসারে ক্লেম করতে হবে। সো আপনি 125 সিলেক্ট করার পরে এখানে দেখেন ডিপোজিটিং অথরিটির নাম, মানে যিনি ডিপোজিট করেছে তার নামটা এখানে মেনশন করা লাগবে। সো ডিপোজিটিং অথরিটির নাম আমরা দিলাম, দেন রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট দিতে হবে। আপনি যদি চালানের থ্রুতে, মানে যে চালানের থ্রুতে আসলে আপনি ট্যাক্সটা জমা দিয়েছেন সেই চালানের নাম এবং চালানের ডেটটা দিতে হবে, এবং চালানের অ্যামাউন্ট কত এবং আপনি কত টাকা ক্লেম করেছেন এটা দিতে হবে। আর এই টাকাটা আপনি যে ব্যাংকের থ্রুতে জমা দিয়েছেন এখান থেকে সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের মানে ব্রাঞ্চটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো এতটুকু দেওয়ার পরে আপনি সেভ করবেন। সেভ করার পরে এটা ক্লেম হয়ে যাবে। তো আমি কিছু হাইপোথেটিক্যাল ডাটা এন্ট্রি করার চেষ্টা করি। সো আমি সেভ দেওয়ার পরে দেখেন এই যে 3.5 লাখ টাকা সেভ নিয়ে নিয়েছে। তাহলে এখানে দেখেন এইভাবে আপনাকে এটা ক্লেম করতে হবে। যে আপনি আবার গো টু ই রিটার্নে আসবেন। গো টু ই রিটার্নে আসার পরে আপনি আসলে এখানে দেখতে পারবেন যে আসলে এটা ক্লেম হয়েছে কিনা। তো আমরা যদি দেখি এই যে দেখেন 3.5 লাখ টাকা আমি কোথা থেকে ক্লেম করেছি? আদার থেকে, ঠিক আছে। সো দেখেন তার মানে মেইন টেকনিক্যাল পয়েন্ট হচ্ছে আপনাকে এখান থেকে রেসপেক্টিভ সেকশনটা সিলেক্ট করতে হবে। যেমন আমি আরেকটা বলেছি আপনি ফ্ল্যাট বিক্রি করেছেন, ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে সেকশন 126 অ্যাপ্লিকেবল, এই যে রিয়েল এস্টেট বিজনেস 126, হ্যাঁ।
বা ধরেন যে আমরা যেটা বললাম যে অ্যাকুইজিশন, যেটা গভর্নমেন্ট অ্যাকুইজিশন করে সেটা হচ্ছে সেকশন 111 অনুসারে। তাহলে এখান থেকে আপনাকে মেইন কাজ যেটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে অ্যাপ্লিকেবল সেকশনটা সিলেক্ট করতে হবে। তো কিভাবে আপনি সোর্স ট্যাক্স ক্লেম করবেন বা এআইটি ক্লেম করবেন এটা নিয়ে ডিটেইলস আমি আমার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি এই ভিডিওটা দেখতে পারেন। যদিও এটা গত বছরের ভিডিও, বাট এখানে আমি ডিটেইলস আলোচনা করেছি অনেক কিছুই। এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বাড়াবে। যেটা বলতেছিলাম, যেহেতু এটা গত বছরের ভিডিও, হয়তোবা মাইনর কিছু চেঞ্জ বা অল্প কিছু চেঞ্জ আপনি এনবিআর পোর্টালে দেখতে পাবেন। আদারওয়াইজ বেসিকলি মানে কনসেপচুয়ালি ইনফরমেশনগুলো একই আছে। এই হচ্ছে মূলধনী আয় অর্থাৎ ক্যাপিটাল গেইনের ডিটেলস। আমি চেষ্টা করেছি সংক্ষেপে আলোচনা করার জন্য। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে ফেসবুক গ্রুপেও কোশ্চেনটা করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।